নমস্কার বন্ধুরা। আজ আমার রহস্য গল্পের রহস্যভেদী হলেন কর্নেল নীলাদ্রি সরকার, যাকে সৃষ্টি করেছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজ, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1930 সালের 14ই অক্টোবর মুর্শিদাবাদের খোসবাসপুরে এবং তার মহাপ্রয়াণ ঘটে 2012 সালের 4 সেপ্টেম্বর কলকাতায়। আজ আমি গল্পটি সংগ্রহ করেছি কর্নেল সমগ্র ৫৫তম খণ্ড থেকে, যে বইটি প্রকাশনার দায়িত্বে ছিলেন দেশ পাবলিশার্স। সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প, লালু বাবুর অন্তর্ধান রহস্য। আজ থাকলো প্রথম পর্ব। অজয় সাধুকা ঘরে ঢুকে বললেন, যা ভেবেছিলাম ঠিক তাই ঘটে গেল। প্রবোধকে পই পই করে বলেছিলাম, একটি মাত্র মেয়ে, শিক্ষিতা, দেখতেও মোটামুটি সুশ্রী। বিয়ে যখন দিচ্ছ তখন পাত্রের ব্যাকগ্রাউন্ড আগে থেকে ভালো করে জেনে শুনে নাও। দিনকাল যা পড়েছে তা দেখতেই পাচ্ছ। তা প্রবোধ বলল খোঁজ খবর যা নেওয়ার নিয়েছে। পাত্র মেয়ের ফটো দেখেই রাজি। এমন সুযোগ আর পাওয়া যাবে না। পাত্র নাকি রাজা জমিদারদের বংশধর, নিজের বাড়ি গাড়ি, মেয়ে সঙ্গে থাকবে। আসলে প্রবোধ ঘটকালির ফাঁদে পড়েছিল। কর্নেল তাকিয়েছিলেন অজয়বাবুর দিকে। আমিও কথাগুলো শুনছিলাম, তবে মনে মনে মজাও পাচ্ছিলাম। অজয় সাধুকা এখানে যখনই প্রবেশ করেন এ ধরনের নাটকীয়তা থাকেই, তবে মানুষটি সাদা সিধে। দোষের মধ্যে পরচর্চা আর দিলকে তাল করা, কান ঝালাপালা হয়ে যায়। অজয়বাবু সোফায় বসে তারপর যেন আমাকে দেখতে পেলেন। এই যে জয়ন্ত বাবু আছেন, আপনাদের কাগজে রীতিমতো চাঞ্চল্যকর খবর হবে, বুঝলেন? বললাম, খবরটাকে শুনি, তারপর সেটা চাঞ্চল্যকর কিনা বোঝা যাবে। মশাই, এই জন্যই আজকাল লোকে বৈবাহিক সম্মত করার আগে প্রাইভেট ডিটেকটিভ লাগিয়ে। কর্নেল বলে উঠলেন, হ্যাঁ, প্রাইভেট ডিটেকটিভের অভাব নেই। আমাদের হালদার মশাইয়ের কথা আপনি প্রবোধ বাবুকে বললে পারতেন। প্রাইভেট ডিটেকটিভ কে কে হালদার, আমাদের প্রিয় হালদার মশাইকেও যেন এবার দেখতে পেলেন অজয় বাবু। ঠিক বলেছেন, মিস্টার হালদার তো হাতের নাগালেই ছিলেন। কেন যে এই কথাটা প্রবোধকে বলিনি, বললে এমন সাংঘাতিক ঘটনা ঘটতো না। খুব ভুল হয়ে গেছে, খুব ভুল। হালদার মশাই একটি নস্যি নিয়ে বললেন, সাংঘাতিক ঘটনা কইলেন? মাইয়াটাকে কি তার হাজব্যান্ড মার্ডার করেছে? অজয়বাবু কথা বলার মুহূর্তে ষষ্ঠীচরণ আর এক দফা কফি আনলো এবং অজয়বাবুর দিকে কেমন চোখে তাকিয়ে থাকার পর চলে গেল। অজয় সাধুকাকে সে চেনে। বুঝলুম ষষ্ঠী এবার পর্দার আড়ালে দাঁড়িয়ে তার কথা শুনবে। কর্নেল বললেন, কফি খেয়ে নার্ভ চাঙ্গা করুন অজয়বাবু, তারপর ব্যাপারটা শোনা যাবে। অজয়বাবু কফিতে চুমুক দিয়ে বললেন, মিস্টার হালদার হলেন গিয়ে এক্স পুলিশ অফিসার। উনি ঠিক ধরেছেন, মার্ডার কেসই বটে, কিন্তু প্রবোধের মেয়ে মার্ডার হয়নি, হয়েছে জামাই। আর এখন শোনা যাচ্ছে তার চরিত্র ভালো ছিল না। তাছাড়া এর আগেও সে একটা বিয়ে করেছিল, মেয়েটির ডিভোর্স নিয়েছিল, তার নাকি আর বিয়ে হয়নি। আফটার অল সমাজ তো এখনো তত মডার্ন নয়। কর্নেল বললেন, আগে চুপচাপ কফি শেষ করুন অজয়বাবু, তারপর সব বলবেন। কারণ আপনাকে এখনো উত্তেজিত দেখাচ্ছে, নার্ভ চাঙ্গা করে নিন। অজয় সাধুকা ফিক করে হাসলেন। উত্তেজনা কিসের কর্নেল সাহেব? মেয়ে তো আমার নয়। আমি হলে কি প্রবোধের মতো বোকামি করতুম? ঘটকেরও একটা ব্যাকগ্রাউন্ড থাকে। প্রবোধের ঘটক নাকি কোন রাজবাড়ির বিগ্রহ চুরির দায়ে জেল খেটেছিল। জানি আপনার মেয়ে নেই, একটি ছেলে আছে। আশা করি ছেলের জন্য পাত্রী দেখবার ব্যাপারে হালদার মশাইয়ের দ্বারস্থ হবেন। নিশ্চয়ই হব। পাত্রীর ব্যাকগ্রাউন্ড না জেনে বিয়ে দেওয়া কি উচিত?
তবে আজকালকার ছেলে একটু ভয়ে ভয়ে থাকি, বুঝলেন। কখন না কোনো মেয়েকে সিঁদুর পরিয়ে এনে অশোক বলে বসে, এই তোমাদের বৌমা। অজয়বাবুর সঙ্গে হাসিতে আমরাও গলা মেলালুম। হালদার মশাই বললেন, হ ঠিক কইছেন, লাভ ম্যারেজ, কালীঘাটে যাওয়ার লাগবে না, স্পেশাল ম্যারেজ রেজিস্টার হাঁ কইরা বইয়া আছেন। অজয়বাবু দ্রুত কফি শেষ করে ফতুয়ার পকেট, তারপর প্যান্টের পকেট হাতড়ে বললেন, যা, সিগারেটের প্যাকেট ফেলে এসেছি। কর্নেল সাহেবের চুরুট সহ্য হবে না, আপনাদের কাছে সিগারেট থাকলে দিন। বললুম, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, অনেক কষ্টে ছেড়েছি, আর হালদার মশাই তো নস্যি নেন। কিন্তু সত্যি আমার অবাক লাগে, এ বয়সেও কর্নেল সাহেব সবসময় কড়া চুরুট টানেন। কর্নেলের মিলিটারি স্বাস্থ্য অজয়বাবু। অজয়বাবু হেসে উঠলেন, তা যা বলেছেন। এই সময় টেলিফোন বেজে উঠল। কর্নেল ইজি চেয়ার থেকে হাত বাড়িয়ে রিসিভার তুলে সাড়া দিলেন। হ্যালো, হ্যাঁ উনি আছেন, দিচ্ছি। কর্নেল বললেন, অজয়বাবু আপনার ফোন। অজয়বাবু তরাক করে উঠে দাঁড়ালেন। আমার ফোন? আমি এখানে আছে কে জানলো? বলে তিনি রিসিভার নিয়ে সাড়া দিলেন। হ্যালো, শুনু, বল। সে কি, কখন? অপেক্ষা করো, এখনই যাচ্ছি। রিসিভার রেখে অজয় সাধুখা পা বাড়িয়েছেন। কর্নেল বললেন, কি ব্যাপার অজয়বাবু, পুলিশ কি আপনার বাড়িতে হানা দিয়েছে? অজয়বাবু মুখ এদিকে না ঘুরিয়ে ফ্যাঁস ফ্যাঁসে গলায় বললেন, পুলিশ এইমাত্র আমার ছেলে অশোককে থানা নিয়ে গেল। বাড়ি ফিরে দেখি, তারপর আপনার সঙ্গে যোগাযোগ করব। আপনি আমার শেষ ভরসা। কথাগুলো বলতে বলতে অজয় সাধুখা হন্তদন্ত হয়ে বেরিয়ে গেলেন। গোয়েন্দা প্রভার হালদার মশাইকে উত্তেজিত দেখাচ্ছিল। গুলি গুলি চোখে তাকিয়ে তিনি বললেন, খাইছে, প্রথমে মার্ডার, তারপর পুলিশ। কর্নেল চুরুট ধরিয়ে টানছিলেন। গম্ভীর মুখে বললেন, অজয় সাধুকার ইলেকট্রনিক গুডসের ব্যবসা আছে, যন্ত্রাংশ আমদানির লাইসেন্স আছে। ওর ছেলে অশোক এখন ব্যবসা দেখাশোনা করে শুনেছি। এমন হতেই পারে অশোক সেই লাইসেন্সকে কাজে লাগিয়ে বেআইনি কিছু আমদানি করেছে। এক্ষেত্রে খুনোখুনির ব্যাপার না থাকতেই পারে। হালদার মশাই খিক খিক করে হাসলেন। কি কাণ্ড বাঁধলো তাইলে! ভদ্রলোক আইছিলেন তার বন্ধু প্রবোধ বাবুর জামাইয়ের সাংঘাতিক খবর লইয়া। এদিকে ওনার নিজের বাড়িতেই সাংঘাতিক খবর। কলে স্যার, অজয়বাবু কোথায় থাকেন যান? তালতলা এলাকায়। ওর দোকান অবশ্য টেরিটি বাজারে। চেহারা আর কথাবার্তা শুনে বোঝা যায় না অজয় সাধুকা একজন কোটিপতি লোক। জিজ্ঞেস করলুম, ওর ছেলে অশোক সম্পর্কে উনি কখনো কিছু জানাননি আপনাকে? তুমি কি বলতে চাইছো বুঝেছি। না, ছেলের সম্পর্কে বিশেষ কোনো কথা বলেননি। তবে তুমি তো জানো অজয়বাবুর অনর্গল নানা ব্যাপারে কথা বলার বদ অভ্যাস আছে। বিরক্তিকর বদ অভ্যাস, মাথা মুন্ডু বোঝা যায় না অনেক সময়। কর্নেল হাসলেন। হ্যাঁ, ধরো উনি কোনো প্রবোধ বাবুর কথা বলতে এসেছিলেন, তাকে চেনা মনে হচ্ছে। প্রাইভেট ডিটেকটিভ কান খাড়া করে কথা শুনছিলেন। মুচকি এসে বললেন, আমি কর্নেল স্যারের মতো একখানা আঁক কষছিলাম, কইতে পারি? আমি বললুম, বলুন হালদার মশাই। হালদার মশাই কিছু বলার আগে কর্নেল বললেন, আপনার আঁকটা কি এরকম যে প্রবোধ বাবুর মেয়ের সঙ্গে অজয় বাবুর ছেলের প্রেম ভালোবাসা ছিল এবং তাই প্রবোধ বাবুর জামাইকে সেই খুন করেছে এবং পুলিশ সেই সূত্র পেয়ে? গোয়েন্দা প্রভাত তার কথা থামিয়ে দিয়ে চাপা স্বরে বলে উঠলেন, আপনার আঁক আর আমার আঁক এক।
কেড়ে এক। না হালদার মশাই, আমি এমন কোনো আঁক কষিনি, আপনার আঁকটার কথাই বলছিল। হালদার মশাই জোর দিয়ে বললেন, দেখবেন আমার আঁকে ভুল নাই। বললুম, ঠিক আছে কর্নেল, তালতলা থানায় ফোন করে জেনে নিন, আপনাকে পুলিশ খুব খাতির করে। কর্নেল সাদা দাড়িতে হাত বুলিয়ে চুরুটে ছাই ঝাড়ছিলেন। তিনি বললেন, এই ব্যাপারটা তোমার এখতিয়ারে পড়ে জয়ন্ত। তুমি প্রখ্যাত কাগজের ক্রাইম রিপোর্টার, তুমি থানায় ফোন করে খবর জানতে চাইতেই পারো, কিন্তু আমি ফোন করলে পুলিশ ধরে নেবে অশোকের ব্যাপারে আমি ইন্টারেস্টেড। অতএব তারা অ্যালার্ট হয়ে যাবে। তুমি ভালোই জানো কোনো কেসে আমি যেমন নিজের হাতের তাস পুলিশকে দেখাতে চাই না, পুলিশও আমাকে তাদের হাতের তাস দেখাতে চায় না। গোয়েন্দা প্রবর উত্তেজিত হয়ে বললেন, জয়ন্তবাবু, কর্নেল স্যার ঠিক কইছেন, আপনি থানায় ফোন করুন। কর্নেল এবার আস্তে ফোনটা তার পাশের টেবিল থেকে তুলে সোফার সেন্টার টেবিলে রেখে বললেন, জয়ন্ত, তোমার নোট বইয়ে নিশ্চয়ই তালতলা থানার নম্বর আছে, ওসির নিজস্ব নাম্বারও থাকা উচিত, ফোন করে জেনে নাও। বিব্রত হয়ে বললুম, কি বিপদ, রোববারে আপনার ডেরায় তো ওসব নোট বই টোট বই নিয়ে আসি না, আসি স্রেফ আড্ডা দিতে। কর্নেল টেবিলের ড্রয়ার থেকে একটা খুদে নোট বই বের করে পাতটা উল্টে দেখে বললেন, ডায়াল করো ওসি কমল রাহার নাম্বার। কিভাবে কথা শুরু করবে তা তোমার পেশার মধ্যে পড়ে, আমাকে শেখাতে হবে না। তাছাড়া দৈনিক সত্যসেবক পত্রিকা এই নামটাই যথেষ্ট। অগত্যা রিসিভার তুলে কর্নেলের মুখে নাম্বার শুনে ডায়াল করলুম। ওসি কমল রাহার সঙ্গে এখনো আমার মুখোমুখি পরিচয় হয়নি। কয়েকবার রিং হওয়ার পর গম্ভীর কণ্ঠস্বরে সাড়া এলো, কে বলছেন? কণ্ঠস্বরে নম্রতা এনে বললুম, নমস্কার স্যার, আমি দৈনিক সত্যসেবক পত্রিকা থেকে রিপোর্টার আনন্দ রায় বলছি, ওসি সাহেবের সঙ্গে একটু কথা বলতে চাই। বলছি, বলুন। একটা সোর্স থেকে এইমাত্র খবর পেলুম, বিখ্যাত ব্যবসায়ী অজয় সাধুকার ছেলে অশোককে আপনারা অ্যারেস্ট করেছেন। যদি কাইন্ডলি কেসটার একটা ব্রিফ আউটলাইন দিতেন। এখনো কাগজে ছাপার মতো খবর নয়, কিন্তু অশোককে আপনারা অ্যারেস্ট করেছেন, তার বাবা কোটিপতি ব্যবসায়ী। মনে হচ্ছে আপনি বাবা ছেলে দুজনেরই পরিচিত। মোটেও না স্যার, আসলে আমার সোর্স থেকে শুনেছি একটা মার্ডার কেসের ব্যাকগ্রাউন্ড আছে, তাই কি? ওসি কমল রাহার হাসি ভেসে এলো। এই আপনারা মানে কাগজের লোকেরা দাগি ক্রিমিনালদের চেয়েও গভীর জলের মাছ। কোনো কেসের ব্যাপারে আগে দেখেছি, আপনাদের এনেই জেরা করা উচিত। স্যার জেরা করুন, জবাব দেব। ওসি কেন কে জানে খাপ্পা হয়ে বললেন, ফোনে নয়, থানায় তুলে এনে জেরা করব। একটুও না দমে গিয়ে বললুম, আমার সোর্সে শুনেছি অজয়বাবুর প্রতিবেশী প্রবোধবাবুর মেয়ের সঙ্গে অশোকের ইমোশনাল রিলেশন ছিল, মেয়েটির বিয়ে হয়ে যায় অন্য একজনের সঙ্গে, সম্প্রতি প্রবোধবাবুর জামাই মার্ডার্ড, তাই আপনারা অশোককে অ্যারেস্ট করেছেন, ঠিক তাই না? সবই যদি জানেন তাহলে ফোন করছেন কেন, খবরটা ছেপে দিন। ওসির কণ্ঠস্বরে তীব্র শ্লেষের ঝাঁঝ। ঝটপট বললুম, পুলিশের কনফার্মেশন দরকার স্যার। এখন নো কমেন্ট। খবর ছাপলে নিজের রিস্কে ছাপবেন, খবর ছাপার জন্য পুলিশের কাজের ক্ষতি হলে আমি অস্বীকার করব। স্যার আমার ফোনে টেপ রেকর্ডার ফিট করা আছে। ক্রুদ্ধ অফিসারের গর্জন শোনা গেল। ছেলে খেলা হচ্ছে আমার সঙ্গে, জাস্ট ওয়েট অ্যান্ড সি কি ঘটে আপনার। হ্যাঁ, কি নাম আপনার জানা? তক্ষুনি রিসিভার রেখে দিল। কর্নেল কাছেই ছিলেন, মনে হলেও তিনি ওসির কথা শুনতে পাচ্ছিলেন। সহাস্যে বললেন, সাবধান জয়ন্ত, কিছুদিনের জন্য অজ্ঞাতবাসে চলে যাও, রিপোর্টারের নাম যাই বলো না কেন পুলিশ তোমাকে ঠিক খুঁজে বের করে ফেলবে।
প্রাইভেট ডিটেকটিভ হাসতে হাসতে বললেন, 34 বছর পুলিশে কাম করেছি জয়ন্তবাবু, পুলিশ না পারে এমন কিছু নাই, তবে একটুখান বুঝেছি। আপনি যা কইছিলেন তা সত্য। বললুম, কি করে বুঝলেন? বুঝবো না, আপনার কথা শুনছিলাম, আপনার রিয়াকশন দেখছিলাম। তবে একটা কথা জয়ন্তবাবু, আপনি নিজের নাম কইলেই পারতেন। ওসি ভদ্রলোক অফেন্স লইবেন যদি জানতে পারেন আপনি বেনামে ওনার লগে কথা কইতেছিলেন। সে দেখা যাবে খুন, কিন্তু এটা স্পষ্ট জনৈক প্রবোধ বাবুর জামাই খুন হওয়ার কেসেই অশোককে পুলিশ অ্যারেস্ট করেছে। হালদার মশাই উত্তেজনা বসে আবার একটি নস্যি নিলেন, তারপর নোংরা রুমালে নাক মুছে বললেন, কর্নেল স্যার প্রবোধ বাবুকে চেনেন না, চিনলে তার লাগে যোগাযোগ করতাম। কর্নেল ততক্ষণে ইজি চেয়ারে হেলান দিয়ে চোখ বুজে ধ্যানস্থ। চুরুট থেকে এক ফালি নীল ধোঁয়া ওর প্রশস্ত টাকের উপর ঘুরপাক খেতে খেতে ফ্যানের হাওয়ায় ছত্রভঙ্গ হয়ে মিলিয়ে যাচ্ছে। আমি হালদার মশাইকে তাকিয়ে দিয়ে বললাম, বোঝা যাচ্ছে প্রবোধ বাবু অজয় বাবুর বন্ধু, পড়শিও বটে। আপনি কর্নেলের কাছে অজয় বাবুর ঠিকানা নিশ্চয়ই পেয়ে যাবেন, তারপর সেখানে গিয়ে প্রবোধ বাবুর খোঁজ নেবেন। গোয়েন্দা প্রবর আরো উত্তেজিত হয়ে উঠলেন। আর যা হয়, তার সরু গোফের দুটি পাকানো ডগা তিরতির করে কাঁপছিল। গুলিগুলি চোখে চাপা স্বরে তিনি ডাকলেন, কর্নেল স্যার। কর্নেল একই অবস্থায় থেকে বললেন, বলুন হালদার মশাই। অজয় বাবুর ঠিকানাটা? এন্টালি মার্কেটের উল্টো দিকের গলিতে ঢুকে কাকেও জিজ্ঞেস করে জেনে নেবেন শ্যামচাঁদ লেনের কথা। 56-1 শ্যামচাঁদ লেন, পুরানো বনেদি দোতলা বাড়ি। প্রাইভেট ডিটেকটিভ বুক পকেট থেকে খুদে নোট বই বের করে ঠিকানা লিখে নিয়ে উঠে দাঁড়ালেন। তারপর যথারীতি যাই গিয়া বলে সবাইকে বেরিয়ে গেলেন। কিছুক্ষণ পরে বললুম, কর্নেল, ধ্যান করে এই কেসের কতটা জানতে পারলেন? কর্নেল চোখ বুঝেই বললেন, জনৈক প্রবোধ বাবুকে খুঁজছিল। অজয় সাধুকা এবং প্রবোধ বাবু যেন আমার স্মৃতিতে লুকোচুরি খেলছিলেন। যেমন এক্স ভাবলেই ওয়াই এসে পড়ে না? পরে শুধু ওয়াই নয়, জেডও, XYZ। কর্নেল সোজা হয়ে বসলেন, তার চোখ দুটি উজ্জ্বল। বললেন, কি বললে? XYZ? হ্যাঁ, কিন্তু এতে আপনি চমকে উঠলেন কেন? জয়ন্ত, তোমাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ডার্লিং। কর্নেলের চাঞ্চল্য ও উত্তেজনা দেখে অবাক হয়ে বললুম, ব্যাপারটা কি, তা খুলে বলবেন? তুমি জেদ বলতেই মনে পড়ে গেল জানকীনাথ শ্রীবাস্তবের কথা। হোটেল এশিয়ায় মিস্টার শ্রীবাস্তব তার নাতির অন্নপ্রাশন উপলক্ষে একটা পার্টি দিয়েছিলেন। অজয় সাধুকাও আমন্ত্রিত ছিলেন। অজয়বাবু সেখানেই তার এক ব্যবসায়ী বন্ধু প্রবোধ সিনহার সঙ্গে আলাপ করিয়ে দেন। হ্যাঁ, প্রবোধ সিনহা। এবার বুঝতে পারবে কেন আজ অজয়বাবু তার বন্ধু প্রবোধের কথা বলার সময় তার পরিচয় দেননি। বুঝেছি, তার মাথায় ছিল প্রবোধ, বললেই আপনি চিনতে পারবেন। ঠিক বলেছ, কিন্তু ব্যাপারটা হলো উনি অনর্গল আপন ঝোঁকে কথা বলার মধ্যে অনেক নাম করেন যাদের আমি চিনি না। তবে আজ প্রবোধ বাবুর কথা বলার পর সুযোগই পেলুম না প্রবোধ কে জিজ্ঞেস করি। হঠাৎ ওর বাড়ি থেকে দুঃসংবাদ, প্রবোধ বাবুকে এখানে ফেলে চলে গেলেন উনি। কর্নেল হেসে উঠলেন। বললুম, প্রবোধ সিনহা অজয়বাবু পড়শি যখন, তখন হালদার মশাই। আমার কথা থামিয়ে দিয়ে কর্নেল বললেন, পেশার ক্ষেত্রে ওরা পড়শি, দুজনেই ব্যবসার জায়গা টেরিটি বাজার, কিন্তু প্রবোধ বাবুর বাড়ি অন্যত্রও হতে পারে। আস্তে আস্তে বললুম, তাহলে হালদার মশাইয়ের বাড়াতে নির্ঘাত কষ্ট আছে। একটু পরে কর্নেল টেবিলের নিচের ড্রয়ার থেকে একটা বড় খাম বের করলেন। তারপর খাম থেকে অজস্র নেম কার্ড বের করে টেবিলে রেখে বললেন, জয়ন্ত, আমাকে একটু সাহায্য করো।
অবাক হয়ে বললুম, কি ব্যাপার? আমি যত লোকের সঙ্গে আলাপের সূত্রে তাদের কার্ড পাই তা ক্লাসিফাই করি 3 ভাগে। 1 নম্বর খামে থাকেন ভিআইপিরা, 2 নম্বর খামে ভিআইপিরা, 3 নম্বরে যাদের কার্ড থাকে তাদের সম্পর্কে ইনটুইশন বসে আমি সন্দিগ্ধ। টেবিলের কাছে গিয়ে জিজ্ঞেস করলুম, এটা কত নম্বর খাম? 3 নম্বর। তুমি আমাকে একটু সাহায্য করো। কোনো সন্দেহভাজন চরিত্রের নেম কার্ড? কর্নেল দ্রুত কার্ড খুঁজতে খুঁজতে বললেন, প্রবোধ সিনহার কার্ড। বলেন কি, তিনি আপনার সন্দেহভাজন হয়েছিলেন কেন? জয়ন্ত, কথা পরে, আগে কাজ। প্রায় শতাধিক নেম কার্ডের ভেতর থেকে প্রবোধ সিনহার কার্ড খুঁজে বের করা সহজ নয়। তবে লক্ষ্য করলুম অনেক কার্ড পুরনো বলে রং ফিকে হয়ে গেছে, কিছু কার্ডের কিনারা ছিঁড়েছে, বেশ কিছু কার্ডের হরফও অস্পষ্ট। খুঁজতে খুঁজতে জিজ্ঞেস করলুম, মিস্টার শ্রীবাস্তবের পার্টিটা কবে হয়েছিল? জানুয়ারি। তাহলে কার্ডটা এখনো ফুটফুটে থাকবে। আপনি রদ্দিগুলো খামোখা খুঁজছেন কেন? কর্নেল ব্যস্ততার মধ্যে হাসলেন। লোকগুলোকে মনে পড়ছে কিনা দেখছি, এই একটা ব্যাপার বুঝলে জয়ন্ত। স্মৃতির ভিতরে হাবুডুবু সাঁতার কাটার খেলা, তারপর ভুস করে মাথা তুলে শ্বাস ছাড়ছে। এই যে জীর্ণ কার্ডটা দেখছো, এটা দেখেই ফুস। তার মানে? শ্বাস পড়লো। এটা মেঘেন্দ্রলাল পান্ডের কার্ড। পরপর 3টে খুন করে দিব্যি ছিলেন, যে করে আমার সঙ্গে আলাপ করেছিলেন। 4র্থ খুনের পর আমি তার শত্রু হয়ে গেলাম। ফাঁদ পেতে তাকে ধরা হয়েছিল। সে এক রোমহর্ষক অভিজ্ঞতা। পান্ডেজির ফাঁসি হয়েছিল। ওহ, তার সেই কার্ড এখনো রেখে দিয়েছি দেখে অবাক লাগছে। শুনতে শুনতে শুধু নতুন কার্ডগুলো খুঁজছিল। তারপর পেয়ে গেলাম প্রবোধ কুমার সিনহাকে। উপরে ছাপা আছে আলফা ফিনান্সিয়াল কোম্পানি প্রাইভেট লিমিটেড। তার তলায় ব্র্যাকেটে খুদে হরফে প্রাইভেট সেভিংস অ্যান্ড ইনভেস্টমেন্ট। তার নিচে ছাপা হয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার অনুমোদন সংক্রান্ত নম্বর আর তারিখ। কার্ডটা কর্নেলকে দিলুম। কর্নেল একবার চোখ বুলিয়ে দেখার পর অন্যমনস্কভাবে বললেন, ভদ্রলোকের কথাবার্তা শুনে কেন যেন মনে হচ্ছিল যে করে নিজের সততার সাফাই গাইছেন। আমি তো ওর মক্কেল নই, ভবিষ্যতেও মক্কেল হওয়ার চান্স নেই, কিন্তু ব্যাপারটা যেন ঠাকুর ঘরে কেড়ে। আগে আমি তো কলা খাইনি। বললুম, এসব কোম্পানি লোকের টাকা হাতিয়ে কেটে পড়ে। বেশি সুদের লোভে লোকেরা এখানে টাকা রাখে, তারপর ভোকারটা। কর্নেল হাসলেন। যাই হোক, প্রবোধ বাবু ভোকারটা করেননি। এদিকে তার জামাই হঠাৎ কি কারণে খুন হয়ে গেছে। আমার আবার একটু অবাক লাগছে জয়ন্ত। বলুন। অজয় বাবু আমাকে ভালোই চেনেন। বন্ধু প্রবোধ বাবুর জামাই খুন হওয়ার পর পুলিশে যা করার করবে, কিন্তু আমার সাহায্য নেওয়ার পরামর্শ কেন ওকে অজয় বাবু দেননি? ওহ কর্নেল, হালদার মশাইয়ের হাতে কেস না থাকলে যেমন আপনার কাছে এসে ঝুঁকঝুঁক করেন, দেখছি আপনিও শকুনের মতো। সরি। ওহ জয়ন্ত, প্লিজ আমাকে শকুন বলো না। না সরি বললুম, শুনলেন না? বৃদ্ধ প্রকৃতি বিজ্ঞানী মিটিমিটি হেসে বললেন, তুমি দেখতেই পাচ্ছ প্রবোধ বাবুকে আমি 3 নম্বর খামের ভিতরে রেখেছিলাম। তার বরাত খারাপ কিছু ঘটলো না, ঘটলো তার জামাইয়ের বরাত। এদিকে অজয় বাবুর ছেলে অশোককে পুলিশ অ্যারেস্ট করলো। আমার কৌতূহল হচ্ছে। দ্রুত বললুম, প্রবোধ বাবুর মেয়ের সঙ্গে অশোকের প্রেম টেমের সূত্র আবিষ্কার করেছে পুলিশ। কর্নেল টেলিফোনের রিসিভার তুলে ডায়াল করার পর সারা এলে বললেন, হ্যালো, আমি মিস্টার প্রবোধ সিনহার সঙ্গে একটু কথা বলতে চাই। আমার নাম কর্নেল নীলাদ্রি সরকার। উনি কখন ফিরবেন? 1 মিনিট। আপনি কে বলছেন? মিস্টার সিনহার বিশেষ পরিচিত। একটা খারাপ খবর পেয়ে ওকে ফোন করছি। ও জামাই নাকি। হ্যাঁ, খবরটা দেরিতে পেয়ে খোঁজ নিতে ইচ্ছে করলো।
তা একটা কথা, মিস্টার সিনহার মেয়ে, বুঝেছি এই অবস্থায় কারো পক্ষে সুস্থ থাকা স্বাভাবিক নয়। আচ্ছা, মিস্টার সিনহার স্ত্রী তো আছেন, তার সঙ্গে একটু কথা বলা যায় না? আপনি ঠিক বলেছেন, এ সময় ওকে ডিস্টার্ব করা ঠিক হবে না, রাখছি। মিস্টার সিনহা ফিরে এলে বলবেন আমি তাকে, আমার নাম কর্নেল নীলাদ্রি সরকার। কর্নেল রিসিভার রেখে তুম্বু মুখে নিভে যাওয়া চুরুটটা লাইটার জেলে ধরালেন। আমি বললুম, কে কথা বলছিল? নাম বলল না, শুধু বলল সিনহা সাহেবের কর্মচারী। সাহেব তো বটেই, কিন্তু তার সাহেব কোথায় গেছেন তা কি বলল? কলকাতার বাইরে, কখন ফিরবেন তা বলে যাননি, তবে মেয়েকে শ্বশুর বাড়ি থেকে নিয়ে এসেছেন। মেয়ের শ্বশুর বাড়ি কোথায় জিজ্ঞেস করলেন না কেন? যে ফোন ধরেছিল আমার ধারণা তাকে বাইরের লোকের সঙ্গে ঘটনার ব্যাপারে বেশি কিছু বলতে নিষেধ করা আছে। হাসতে হাসতে বললুম, আপনি একজন কর্নেল শুনেও পাত্তা দিল না? কর্নেল হাসলেন। না, লোকটা যেন মানুষ নয়, যন্ত্র। ঘড়ি দেখে বললুম, প্রায় 11টা বাজে, আমি উঠি। উঠবে কি বলছো? ষষ্ঠী টের পেয়ে গেছে আজ এখানে তোমার লাঞ্চের নেমন্তন্ন। ষষ্ঠীচরণ একটু কাপ প্লেট ট্রে নিতে আসছিল, তাকে দেখেই কর্নেল কথাটা বললেন, এবং ষষ্ঠীচরণও দাঁত বের করে বলল, মশাই আর দাদাবাবুর কথা কানে যাচ্ছিল। দাদাবাবুর আজ রাত্রিরেও নেমন্তন্ন, তাও কি বুঝিনি? কর্নেল চোখ কটমটিয়ে বললেন, কি করে বুঝলি তুই? ষষ্ঠী যেতে যেতে বলল, বাবা মশাইয়ের হাতে একখানা জামাই খুনের ক্যাশ। আমি বললুম, ক্যাশ মানে? ষষ্ঠীজন কথা না বলে পর্দার আড়ালে অদৃশ্য হল। কর্নেল তার বিখ্যাত অট্টহাসি হাসলেন। তারপর বললেন, হাল্লা মশাইয়ের কাছে শিখেছে ষষ্ঠী, উনি কেস কে ক্যাশ বলেন, লক্ষ্য করনি? মাই গুডনেস, কর্নেল আপনার ষষ্ঠীচরণ দেখছি গোয়েন্দা হয়ে উঠল ক্রমশ। ও ঠিকই বুঝেছে, মিস্টার সিনহার জামাই খুন নিয়ে আপনি পা বাড়ানোর তালে আছেন। কর্নেল চুরুট অ্যাস্ট্রেতে ঘষে নিভে দিতে দিতে বললেন, প্রত্যহ কত খুন খারাপি হচ্ছে, আমার মাথার ঘিলু আশা করি এখনো টেসে যায়নি। নেহা তদয় সাধুকার সূত্রে প্রবোধ সিনহার জামাই খুনের খবর শুনে একটু কৌতূহলী হয়েছিল, কেন তা তোমাকে আভাসে বলেছি। প্রবোধ সিনহাকে আমার, কি বলবো, কেমন যেন মনে হয়েছিল, লোকটা ক্রিমিনাল টাইপ। কর্নেল একটু পরে বললেন, কতকটা তাই। বাংলায় দুমুখ সাপ বলে একটা কথা আছে। এই সময় ডোরবেল বাজল। কর্নেল অভ্যাস মতো হাঁক দিলেন, ষষ্ঠী। একটু পরে সালোয়ার কামিজ পরা উজ্জ্বল শ্যামবর্ণা এক যুবতী ঘরে ঢুকল। আমার পক্ষে মেয়েদের বয়স অনুমান করা কঠিন। তার চেহারায় স্মার্টনেস স্পষ্ট। তার কাঁধে একটা ব্যাগ এবং হাতে হ্যান্ডব্যাগ। ওড়নাটা কাঁধের পিছন থেকে বুকের দুপাশে ঝুলছে। মুখে বয়সোচিত লাবণ্যের ছাপ আছে। অবাঙালি না বাঙালি তা বোঝা যাচ্ছিল না। কর্নেল তীক্ষ্ণ দৃষ্টে তাকিয়ে দেখে বললেন, সিট ডাউন প্লিজ। সে শুদ্ধ বাংলায় বলল, আপনি কি কর্নেল নীলাদ্রি সরকার? কর্নেল হাসলেন, সন্দেহের কারণ আছে কি? আগে না, আপনার চেহারার বর্ণনা শুনেছি, তবে আমাকে আপনি তুমিই বলবেন। আমি আসছি ভৈরবগড় থেকে। এই চিঠিটা দেখুন, আপনার বন্ধু রাজকুমার রায়ের চিঠি। চিঠিতে দ্রুত চোখ বুলিয়ে কর্নেল হাসি মুখে বললেন, রায় সাহেব যে আমাকে এখনো মনে রেখেছেন এতে আমি অবাক হচ্ছি। কমলিকা, গত মার্চে আমি যখন ভৈরবগড়ে যাই তখন কেন যে তোমার সঙ্গে আলাপ হয়নি জানি না। আমি তখন দিল্লিতে অল ইন্ডিয়া স্পোর্টসে যোগ দিতে গিয়েছিলাম। আমি টেনিস খেলি, গোল্ড জিতেছিলাম বলে কমলিকা মুখটা হঠাৎ নামিয়ে শ্বাস ছেড়ে ফের বলল, খেলায় আমি সবসময় জিতে আসছি, কিন্তু জীবন আমাকে হারিয়ে দিচ্ছে।
নেভার মাইন্ড, কফি চলবে? কফি কিন্তু নার্ভ চাঙ্গা করে। আমি চা কফি কিছুই খাই না, জল খাবো। কর্নেলের ডাকে ষষ্ঠীচরণ পর্দার ফাঁকে মুখ বের করে বলল, কফি খাচ্ছি বাবা মশাই। কফি না, এক গ্লাস জল। ষষ্ঠী তখনই ছোট ট্রেতে এক গ্লাস জল রেখে গেল। কমলিকা গ্লাস শেষ করে বলল, থ্যাঙ্কস। কর্নেল বললেন, এবার শোনা যাক কি তোমার সিরিয়াস প্রবলেম। কমলিকা আর চোখে আমাকে দেখে নিয়ে আসতে বলল, আমার কথাগুলো কনফিডেন্সিয়াল। কর্নেল হাসলেন। আলাপ করিয়ে দিই, আমার তরুণ বন্ধু জয়ন্ত চৌধুরী, বিখ্যাত দৈনিক সত্যসেবক পত্রিকার সাংবাদিক, আমার ঘনিষ্ঠ সহযোগী। ওর কাছে আমার কিছু গোপন থাকে না। তুমি স্বচ্ছন্দে তোমার কনফিডেন্সিয়াল কথাবার্তা জয়ন্তের সামনেই বলতে পারো। আমরা নমস্কার বিনিময় করলুম। তারপর কমলিকা মুখ নামিয়ে একটু চুপ করে থাকার পর আবার শ্বাস ছাড়ল। সে বলল, রায় জেঠু আমার নিজের জেঠু নন, লোকাল স্পোর্টিং ক্লাবের প্যাট্রন। ছোটবেলা থেকেই উনি আমাকে স্পোর্টসে উৎসাহ দিয়ে আসছেন। আমার বাবা ছিলেন মাইনিং ইঞ্জিনিয়ার। আমার 12 বছর বয়সে বাবা মাইনিং অ্যাক্সিডেন্টে মারা যান। তারপর থেকেই মা অসুস্থ, এখন তো শয্যাশায়িনী। আমার দূর সম্পর্কের এক পিসিমা বাবার জীবদ্দশায় আমাদের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। রেনু পিসিমা না থাকলে আমার পড়াশোনা, স্পোর্টস কিছুই হতো না। রেনু পিসিমা একদিকে যেমন। বলে কমলিকা থেমে গেল। কর্নেল বললেন, তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আগেই জানিয়ে ঠিক করলে, পরে আমাকে জিজ্ঞেস করতে হতো। যাই হোক, এবার সোজা তোমার সিরিয়াস প্রবলেমের কথা বলো। পিসিমার কথা পরে শুনবো। আজ রবিবার। গত সোমবার সন্ধ্যায় ভৈরবগড়ে সন্দীপ মজুমদার নামে একজনকে কে বা কারা গুলি করে মারে। পূর্বপুরুষের জমিদারি ছিল, রক্তের ধারা বলে একটা ব্যাপার আছে। মাতাল, দুর্বৃত্ত আর উড়নচণ্ডী। তার সঙ্গীরা কেমন ছিল তা বুঝতে পারছেন? আমি বলে উঠলুম, তাকে খুনের সঙ্গে পুলিশ কি আপনাকে জড়িয়েছে? কমলিকা বলল, না, কিন্তু মঙ্গলবার থেকে শুক্রবার 4 দিন আমার লেটার বক্সে 4টে উড়ো চিঠি পেয়েছি। প্রত্যেকটা একই কথা। সন্দীপের খুনের জন্য কেউ আমাকে দায়ী করে একটা অদ্ভুত কথা লিখেছে। লালুবাবুকে ফেরত দিতে হবে, না দিলে আমার অবস্থাও সন্দীপের মতো হবে। কর্নেল লালুবাবু শুনে হাসলেন না, বরং আরো গম্ভীর হয়ে বললেন, পুরো চিঠিগুলো কি এনেছো? হ্যাঁ, আপনাকে দিচ্ছি। বলে কমলিকা বড় ব্যাগের ভিতর থেকে একটা খাম বের করলো। কর্নেলের হাতে সেটা দিয়ে সে বলল, খামটা আমার, চিঠিগুলো খামে ভরা ছিল না, লেটার বক্সে ভাঁজ করে ফেলেছিল কেউ। কর্নেল খাম থেকে 4টে ভাঁজ করা চিঠি বের করলেন। তারপর ভাঁজ খুলে একটার পর একটা চিঠি গুছিয়ে নিলেন। বললেন, খালি চোখেই দেখা যাচ্ছে 6 ইঞ্চি বাই 4 ইঞ্চি সাইজের প্যাড থেকে পাতাগুলো ছেঁড়া হয়েছে। হাতের লেখা, ইচ্ছাকৃতভাবে আঁকাবাঁকা, আর হরফগুলো বড় বড়। বলে টেবিলের ড্রয়ার থেকে আতস কাচ বের করলেন এবং যথারীতি পরীক্ষায় মনোযোগ দিলেন। এটা আমার কাছে নতুন কিছু নয়। কর্নেল নিজেকে গ্রাফোলজিস্ট বলে দাবি করেন। মিনিট 10 খুঁটিয়ে 4টে চিঠি দেখে নেওয়ার পর বললেন, বয়স্ক লোকের হাতের লেখা, সম্ভবত ব্যবসায়ী। আবার এমনও হতে পারে ব্যবসায়ীর কর্মচারী। এখনো অনেক ব্যবসায়ী গতানুগতিক রীতিতে হিসাবের খাতা লেখেন। হ্যাঁ, এও স্পষ্ট লোকটার সঙ্গে খাদ্যশস্যের সম্পর্ক আছে। কমলিকা যেন একটু চমকে উঠেছিল। সে বলল, কি করে বুঝলেন? কর্নেল বললেন, দীর্ঘকাল আমি গ্রাফোলজি মানে হাতের লেখা দেখে লোক চেনার বিদ্যা নিয়ে চর্চা করে আসছি। শতকরা অন্তত 90টি ক্ষেত্রে আমি সফল হয়েছি। আমি বললুম, আড়তদারের কাছে এমন প্যাড থাকা সম্ভব, কিন্তু শিওর হলেন কি করে? কর্নেল একটা চিঠি আমাকে দিয়ে বললেন, পুরো চিঠিতে লোকে আত্মগোপন করতে চায়, কিন্তু পুরো চিঠি তো কেউ সারা জীবন লেখে না।
তাই নিজের অজ্ঞাতসারে লেখায় নিজের পেশার চিহ্ন ফুটে ওঠে। তুমি লক্ষ্য করো, চিঠিটার কয়েকটা শব্দের শেষ হরফের মাথা থেকে সমান্তরাল দুটো ড্যাশ টানা। ড্যাশ বলা ভুল, রেখার শেষাংশ বেঁকে উপরে উঠেছে। আরতদারের হিসেবের খাতা বা হাত চিঠাতে প্রত্যেক লাইনের শেষ শব্দে এমনটি দেখা যায়। প্রথম লাইনের শেষে শব্দ করাইয়া লক্ষ্য করো, অন্তস্থ অয়ের আকারের মাথায় সমান্তরাল দুটো বাঁকা রেখা, তারপর অকারণ একটা ফুটকি। দেখতে পাচ্ছ? চিঠিটা পড়ছিল, সাই দিলুম। চিঠিটা এই: সন্দীপকে খুন করাইয়া তাহার মুখ তুমি বন্ধ করিয়াছ, কিন্তু আমি সব জানি। শীঘ্র লালুবাবুকে ফেরত দাও, না দিলে তোমার দশা সন্দীপের মতোই হইবে। কর্নেল বললেন, চিঠিগুলো আমার কাছে রাখতে চাই, আপত্তি আছে? কমলিকা বলল, না, রায় জেঠু আমাকে একথা বলেছেন। ভৈরবগড়ে বাঙালি শস্য ব্যবসায়ী বা আড়তদার আছেন জানো? একজন আছেন, কিন্তু তিনি তো মাখনলাল সাহা, খুব অমায়িক স্বভাবের মানুষ। গদিতে বসে থাকেন দেখেছি। আমাদের ক্লাবেরও একজন প্যাট্রন। তার কর্মচারীদের চেনো কি? একজনকে চিনি, মুকুন্দ বাবু। বলে কমলিকা হঠাৎ উত্তেজিত হয়ে উঠল। কর্নেল সাহেব, মুকুন্দ হাজরা একসময় সন্দীপদের বাড়িতে বাজার সরকার ছিল, পরে কিসের জন্য চাকরি যায়। পুরো চিঠিতে সন্দীপের খুনের সঙ্গে তোমার নাম জড়ালো কেন? এর কি বিশেষ কোনো কারণ আছে? কমলিকা মুখ নামিয়ে আসতে বলল, সন্দীপের সঙ্গে আমার বিয়ে হয়েছিল। 1 বছর পরে আমি রায় জেঠুর পরামর্শে কোর্টে গিয়ে ডিভোর্স নিয়েছিল। আমি চমকে উঠেছিলাম। কর্নেল বললেন, তারপর সন্দীপ কি আবার বিয়ে করেছিল? কমলিকা বলল, হ্যাঁ, কলকাতার মেয়ে। তার বাবা নাকি খুব বড় লোক। আমি এবার কি বলে উঠবো তা অনুমান করেই কর্নেল আমার দিকে একবার চোখ কটমটিয়ে তাকালেন। তারপর কমলিকার দিকে ঘুরে বললেন, তো এবার বলো তোমার পিসিমার কথা কি বলতে চাইছিলে? কমলিকা হাতের ঘড়ি দেখে নিয়ে বলল, আমার রেণু পিসিমা না থাকলে খুব অসুবিধা হতো, আমাকে খেলা ছাড়তে হতো, কিন্তু উনি প্রচন্ড রক্ষণশীল। অসুস্থ মাকে আমার বিয়ের জন্য ক্রমশ তাতিয়ে দিচ্ছিলেন। সন্দীপের বাবা জয়গোপাল মজুমদার ছিলেন আমার বাবার বাল্যবন্ধু। কবে নাকি ওরা পরস্পর কথা দিয়েছিলেন দুজনে বেয়াই হবেন। মা পিসিমাকে এই কথাটা কবে বলেছিলেন। তারপর পিসিমা আর মায়ের চাপে বাধ্য হয়ে আমাকে রাজি হতে হয়েছিল। রায় জেঠু ও সন্দীপের বাবার বন্ধু। রায় জেঠু আমার কেরিয়ার নষ্ট হোক এটা অবশ্য চাননি। সন্দীপ ও তার বাবা মায়ের কাছে প্রতিশ্রুতি আদায় করে নিয়েছিলেন, তাদের বৌমার স্পোর্টিং ক্যারিয়ারে যেন বাধা না দেওয়া হয়। পরে বাধা এসেছিল, তাই না? ঠিক ধরেছেন। প্রথম প্রথম সন্দীপ আমার সঙ্গে ক্লাবে যেত, কিন্তু কেন যেত তা জানতুম। তোমার দিকে লক্ষ্য রাখতে। হ্যাঁ, পরে এ নিয়ে অশান্তি শুরু হয়েছিল। তারপর বলে আবার ঘড়ি দেখে কমলিকা ব্যস্ত হয়ে উঠল। যা কিছু জানতে চান আপনি ভৈরবগড় গেলে জানাবো। আমাকে 1:45-এর ট্রেন ধরতে হবে। দুর্গাপুরে মাসিমার বাড়িতে রাত কাটানো ছাড়া উপায় নেই। ভোরে বাসে চেপে যাব। তার মানে তুমি আসানসোলের ট্রেন বদলাবে না? হ্যাঁ, ওখান থেকে ট্রেনে ভৈরবগড় পৌঁছাতে রাত 2:30-3টে বেজে যাবে। একবার আমি ওই লাইনে গয়া প্যাসেঞ্জার চেপে চোরডিহা গিয়েছিল। কমলিকা উঠে দাঁড়িয়েছিল, ঠোঁট কামড়ে ধরে কি একটা ভেবে নিয়ে সে আমাদের নমস্কার করে বলল, নমস্কার, আমি চলি। কর্নেল সাহেব, রায় জেঠুর কাছে আপনার অনেক কথা শুনেছি। আমি এখনো বাঁচতে চাই, আমার খেলার জন্য বাঁচতে চাই। আচ্ছা, চলি। ধরা গলায় কথাগুলো বলে মুখ ঘুরিয়ে কমলিকা কান্না চেপে দ্রুত বেরিয়ে গেল। কর্নেল একটু পরে আমার দিকে তাকালেন। বললুম, এ তো অজয় সাধুকার ছেলে প্রবোধ সিনহার মেয়ে, আর ভৈরবগড়ের জমিদার বংশীয় জয়গোপাল মজুমদারের ছেলেকে নিয়ে একটা ত্রিভুজের কেস। কর্নেল হাসলেন। চতুর্ভুজ,
কমলিকাকে বাদ দিচ্ছ কেন? লালু বাবুকে কেউ ফেরত চায়। লালু বাবু মানে? এই সময় টেলিফোন বেজে উঠল। কার টেলিফোন বেজে উঠল জানতে হলে অবশ্যই শুনতে হবে পরের পর্ব। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।